জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে সর্বদলীয় বৈঠক, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সংস্কার প্রস্তাবনার আলোকে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ, জানালেন প্রধান উপদেষ্টা। 4 কমিশনের প্রতিবেদন জমা। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ। সীমান্তে কাটা তারের বেড়ায় এবার বোতল ঝুলাচ্ছে বিএসএফ, জ্বলছে সার্চলাইট, আতঙ্কে স্থানীয়রা, দ্রুত সমস্যা সমাধানের দাবি। মাদারীপুরের মুড়ি কাটা পেঁয়াজে বিপাকে পুলিশ, কৃষক সংরক্ষণাগারের অভাবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ, আমদানিকে দুষছেন ব্যবসায়ীরা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস, রোববার বন্ধ হবে 15 মাসের আগ্রাসন, পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বন্দুকজীবীদের। এবং বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ দুপুরে, মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল, সন্ধ্যায় স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে সঙ্গে আছে মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসছে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করেছে। বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে সে বিষয়ে কিছু জানানো না হলেও বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি দল আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘোষণাপত্র প্রকাশে বুধবার শেষ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আলটিমেটাম। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ আলোচনার কথা জানিয়েছে তারা। সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ। এর আগে এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমার পর এসব কথা বলেন তিনি। ভবিষ্যৎ চলার পথে জাতি যেন আর কোথাও আটকে না যায় সে প্রত্যাশাও জানান প্রধান উপদেষ্টা। সাইফুর রিপোর্টের প্রতিবেদনে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দিয়েছে 4টি সংস্কার কমিশন। বুধবার বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান ইতিহাসের অংশ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য হল এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে এবং যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। পরে নির্ধারিত আলোচনায় সংস্কার সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। পুলিশের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট কমিশন। জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে, এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী।
মূলত দীর্ঘমেয়াদী যেগুলো সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। দুদকের যারা বর্তমান কর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সমাপনী বক্তব্যে গণ অভ্যুত্থান মাথায় রেখে ঐক্যমতের ভিত্তিতে জাতির প্রচেষ্টাকে এক জায়গায় নিয়ে আসার তাগিদ থেকেই এসব সংস্কার প্রস্তাবনা বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যেটা তার পুনরুত্থান হলো, আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে একটা রাস্তা তৈরি করছি। এই শুধু কমন রাস্তা না, একটা সুপার হাইওয়ে তৈরি করছি। কিন্তু আমরা যেন সবাই মিলে একমত হই, এটি আমাদের সুপার হাইওয়ে, এর পর থেকে আমাদের থামার কোনো উপায় নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আলোচনা করবে সরকার। মতৈক্যের ভিত্তিতে 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ, এমনটাই জানালেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আর ঐকমতের ভিত্তিতে আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা হবে বলে জানান আরেক উপদেষ্টা আসিফ নজরুল। সাইফুল রিপনের আরেকটি প্রতিবেদন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে গঠিত কমিশনের প্রতিবেদন হস্তান্তর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে। সংস্কার প্রস্তাবনা ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের উদ্যোগের অংশ বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। সংস্কার প্রস্তাবনা নিয়ে মতৈক্য তৈরি সহ নীতি ও আইন প্রণয়ন নিয়ে কথা বলেন 2 উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা হাসান। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলেও জানান উপদেষ্টারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে আছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, কোনো দলের প্রধানও প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, বিরোধী দলের পক্ষ থেকে সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে, আর রাষ্ট্রপতি হবে নির্দলীয়। এনআই নাহিদের প্রতিবেদন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত সুপারিশসমূহ তুলে ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কমিশনের সুপারিশের মধ্যে আছে নির্বাচন কমিশনকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের ক্ষমতা প্রদান, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 টার্মে সীমিত করা, 100 আসন নিয়ে সংসদের উচ্চকক্ষ সৃষ্টি করা, সংসদের আসন সংখ্যা আরও 100 বাড়ানো, দল নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ 4 মাস নির্ধারিত করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করা, সংসদীয় এলাকার
প্রক্রিয়ার পুনঃসীমানা নির্ধারণ করা, প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুত, ভোটার তালিকা হালনাগাদ করা, প্রবাসী পোস্টাল ভোটিং ব্যবস্থা করা, অনলাইন ভোটিং ব্যবস্থা সহ 150 সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। 2018 সালের নির্বাচনে সবচেয়ে বড় জালিয়াতি হয়েছে বলে উল্লেখ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যারা এই মধ্যরাতে ভোটের নাটক মঞ্চস্থ করেছেন তাদের তদন্তের মধ্য দিয়ে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়েছে বলে জানান সংস্কার কমিশন প্রধান। 2018 সালে মধ্যস্তরের ভোটের নাটক মঞ্চস্থ করেছে, তাদেরকে তদন্তের আওতায় আনা সবচেয়ে বড় জালিয়াতি নির্বাচন হয়েছে। প্রত্যেকটি নির্বাচন অনুষ্ঠিত হবার পর নির্বাচন কমিশনকে নির্বাচন সুষ্ঠু হলো কিনা সে ঘোষণা দিতে হবে গেজেট করার আগে, এমন সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। সৃষ্টি করতে পারি এই লক্ষ্যে আমরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দুদককে শক্তিশালী, কার্যকর ও ন্যায়পাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আইনে কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করা সহ 47 দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন। বুধবার বিকেলে সুপারিশের বিস্তারিত তুলে ধরেন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন সংস্কার কমিশন গত 3 অক্টোবর তার কার্যক্রম শুরু করে। কমিশন বলছে দেশের জাতীয় দুর্নীতি বিরোধীর কোনো কৌশল নেই। আপনারা জানেন যে আমরা যে সমস্ত অংশীজনের সাথে কথা বলেছি, দুদককে শক্তিশালী, কার্যকর ও ন্যায়পাল প্রতিষ্ঠা হিসেবে গড়ে তুলতে কমিশনারদের পদ বাড়ানো, নিয়োগ, সার্চ কমিটি, আইনের সংস্কার, বেতন বৃদ্ধি ও প্রণোদনার জন্য সুপারিশ করেছে সংস্কার কমিশন। সংশ্লিষ্ট যে বিষয়ে তার ক্ষমতা। কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেন, অতি উচ্চ মাত্রায় দুর্নীতি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দুর্নীতি বা অর্থ পাচার তদন্তের ক্ষেত্রে দুদক সহ সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টাস্ক ফোর্স গঠন করার উপর গুরুত্ব দিয়েছে সংস্কার কমিশন। সরকারি কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এই নলেজটা বাদ দিয়ে যদি একটা দুদক কমিশন দুদক গঠন করি আমরা, সেই দুদক কিন্তু সরকারি কার্যক্রমের ক্ষেত্রে দুর্নীতি চিহ্নিত করা এবং অভিযুক্ত করা বা মামলা করার ক্ষেত্রে কিন্তু দক্ষতাটা হারিয়ে ফেলবে বা কমে যাবে। কাজে আমাদেরকে সেই প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু রাখতেই হয়েছে, এটা ছাড়া কোনো উপায় নেই। দুর্নীতি দমনে সব সেবামূলক খাত সক্রিয় বা অটোমেশনের আওতায় আনার সুপারিশ করেছে কমিশন। এই ধরনের স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, এই ধরনের মৌলিক সেবামূলক খাতগুলো আছে, প্রতিটি খাতে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন করার আমরা প্রস্তাব সুপারিশ করেছি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে 47টি সুপারিশ প্রস্তাব করেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। ইতিবাচক পরিবর্তন না আসে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ নানা প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। সংবিধানে প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার করার সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশী হিসেবে পরিচিতি পাবে, এমন বিধান রেখে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। অন্যদিকে সংবিধানের মূলনীতির বিষয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে সুপারিশে। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে অন্যতম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা, যার একটি হবে নিম্নকক্ষ, যা পরিচিত হবে জাতীয় সংসদ নামে, অপরটি হবে উচ্চকক্ষ বা সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি।
এছাড়াও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমিয়ে 21 বছর করার প্রস্তাবনাও এসেছে সুপারিশে। আর সংসদ পরিচালনায় 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তাবে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীও সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর এবং 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। এদিকে প্রধানমন্ত্রী নিয়ে সুপারিশমালায় বলা হয়, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন। তবে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। অপরদিকে আইনসভার মেয়াদ শেষ হবার পরে আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করেছে কমিশন। এই সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন। এই সরকারের মেয়াদ হবে 90 দিন। অন্যদিকে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সকল বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন পরিবর্তনের সুপারিশ করে কমিশন। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আসন রাজধানীতেই থাকবে। কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম আলোচিত। ডক্টর আলী রিয়াজকে প্রধান করে কমিশন গঠন করে সরকার। কমিশন গঠন হওয়ার পর থেকে সংবিধান পুনর্লিখন নাকি সংস্কার, এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। অবশেষে সংবিধান সংস্কারের পথেই হাঁটল কমিশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আটক গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদের বিধি প্রবিধান সংশোধন ও পুলিশের দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া সহ নানা সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। প্রতিবেদনে আইন প্রয়োগের সীমা নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। আরও জানাচ্ছেন মাহির সাজিদ। জুলাই আগস্টে হতাহতদের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির সুপারিশ এবং পুলিশ যেন রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত না হয় ও বল প্রয়োগ না করতে পারে এমন সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দিয়ে এসব কথা বলেন কমিশন প্রধান সফররাজ হোসেন। সুপারিশের মধ্যে আছে গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া নির্দেশনা বাস্তবায়ন। এছাড়া তল্লাশির সময় কোনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে, সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করার প্রস্তাব করা হয়েছে। রাতের বেলায় অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো বাসায় তল্লাশির সময় অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি থানায় স্বচ্ছ কাচের ঘেরা দেয়া আলাদা কক্ষ রাখার প্রস্তাব এসেছে। এছাড়া নারী আসামিকে শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার কথাও বলা হয় সংস্কার কমিশনের সুপারিশে। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানো, আধুনিকায়ন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। দ্বীপ জেলা ভোলায় ঘন কুয়াশার সঙ্গে বিরাজ করছে তীব্র শীত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, তীব্র শীতে শ্রমজীবী মানুষের ভোগান্তি কতটা বেড়েছে আমাদের জানাবেন। মারজানা, যেমনটি বলছিলেন, তীব্র শীতের যে অবস্থা, মানুষজন কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তাদের ভোগান্তি অনেকটাই বেশি। এবং যেহেতু সকাল 11টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু সূর্যের দেখা, সকাল 9টা যেহেতু পেরিয়ে গেছে সেহেতু এখনো সূর্যের দেখা কিন্তু মেলেনি। এবং যে কারণে শীতের তীব্রতা অনেকটাই বাড়ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আজকে যে দিনের তাপমাত্রা সেটি রয়েছে আপনার 13.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটি রয়েছে 98%। অর্থাৎ তাপমাত্রা তুলনামূলক বৃদ্ধি থাকলেও কিন্তু আসলে এই বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। এবং আমরা খবর নিয়েছি উপকূলীয় এলাকাগুলোতে, আমরা সেখানে মানুষজনের সাথে কথা বলেছি, শীতার্ত মানুষের সাথে। তারা বলছিলেন যে শীতের কারণে তাদের যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু কর্মে যেতে পারছেন না, কাজে যেতে পারছেন না এই শীতের কারণে। এবং আরেকটি বিষয়ও আমরা জেনেছি যে যারা কৃষক রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে এই ঘন কুয়াশার কারণে তাদের যে শীতকালীন যে ফসলের যে বীজতলা রয়েছে, বিশেষ করে আলুর যে বীজতলা রয়েছে সেটিও ক্ষতির আশঙ্কা করছেন। এবং একই সাথে যে পানের বরজ রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমনটি তারা আমাদেরকে বলছিলেন। তো আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আগামী মাস থেকে তাপমাত্রা আরো একটু বেড়ে যাবে এবং সেক্ষেত্রে হয়তো শীতের তীব্রতা কমে যাওয়ার কথাও কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। তো একই সাথে শীতার্ত মানুষের জন্য কিন্তু ভোলার যে 7টি উপজেলা রয়েছে 7টি উপজেলায়ও কিন্তু শীত বস্ত্র বিতরণ যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। তো এ ছিল আমার কাছে তীব্র শীতে যে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তা নিয়ে সর্বশেষ তথ্য। মার্জানা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন শাহ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাটা তারের বেড়া নির্মাণের পর সেখানে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর সীমান্তে উচ্চ আলোর লাইট ব্যবহার করে মনিটরিং করে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মাঝে। সহকর্মী জামাল বাদশার তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে বিস্তারিত। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়ে দিচ্ছে বিএসএফ। এছাড়া রাতে উচ্চমানের আলো ছড়ানো লাইট দিয়ে নজরদারি অব্যাহত রাখায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে গ্রামবাসীদের মাঝে। গেল শুক্রবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত শূন্যরেখায় এ নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর বুধবার দুপুরে হঠাৎই নির্মিত বেড়ায় বোতল ঝুলানো শুরু করে বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থলে গেলে সরে যায় তারা। বিএসএফ তার কাটা বেড়া দিতে আসে, আমরা সাথে সাথে বাধা দিই এবং তারপর থেকেই কাজ বন্ধ থাকে। বিএসএফ কিছু খালি বোতল, কোকের বোতল দুইটা একসাথে করে তার কাটার সাথে ঝুলাই দিচ্ছে। ওরা খুব সম্ভবত আমি যতটুকু দেখলাম 50 বা 100 গজের মধ্যে কয়েকটা বোতল এরকম লাগাইছে। আমাদের পেট্রোল পার্টি কাছাকাছি ছিল, যখন বিজেপি পেট্রোল পার্টি ওখানে যায় তখন কিন্তু ওরা ওই বোতল রেখেই যে কটা লাগাইছিল এই কটা লাগানো হয়েছে, আর বাকিগুলি ওখানে ফেলে রেখেই ওরা কিন্তু চলে গেছে। কাঁটাতারের বেড়া নির্মাণের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিকাজেও। আতঙ্ক কমাতে দ্রুত এই অবস্থার সমাধান চান স্থানীয়রা। বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে। কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। বোতল টাঙিয়েছে, বোতলের মধ্যে এসিতেও থাকতে পারে, সব কিছু থাকতে পারে, এইগুলা বোতল তো বাস্টও হইতে পারে। দুদেশের আলোচনার মাধ্যমে দ্রুত সীমান্তে চলমান সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। থেকে উঠতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ, তবে বাজার দর নিয়ে দিশেহারা তারা। সংরক্ষণাগার না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। বাজার দর নিয়ে আমদানিকে দুষছেন সংশ্লিষ্টরা। পেঁয়াজ উত্তোলন মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকদের। শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ মারুফের আরো একটি রিপোর্ট। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই মাদারীপুরের মাঠ থেকে তোলা শুরু হয়েছে নতুন পেঁয়াজ। মশলা উৎপাদনে পদ্মা, আড়িয়ালখা, কুমার নদী বেষ্টিত বিখ্যাত এ জেলার পেঁয়াজ অত্যন্ত উৎকৃষ্ট মানের। এবছর জেলার 4065 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। এরই মধ্যে বাজারগুলোতে আসতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ। তবে এবছর বাজারে পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘা প্রতি 30 থেকে 40 মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে প্রায় 4000 টাকা। কিন্তু পেঁয়াজ সংরক্ষণে এ অঞ্চলে কোনো সংরক্ষণাগার না থাকায় কৃষক 1400 থেকে 1600 টাকাতেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর কৃষকের আগাম পেঁয়াজ ওঠার মৌসুমেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে সরকার পেঁয়াজ আমদানি করায় ধস নেমেছে বাজার দরে। কৃষকের দাম পায় হলো 1700 টাকা মণ, 42 টাকা কেজি, 45 টাকা কেজি, এই পায় হলো কৃষকের দাম। আর আমরা বেশি 50 টাকা কেজি। যেরকম আমদানি হয়ে গেছে বেশি আমদানি হওয়ার কারণে
দেশের কৃষক মার খেতেছে। আমাদের পেঁয়াজটা যখনই আসছে তখনই ভারত থেকে বিভিন্ন দেশের থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের পেঁয়াজের বাজারটা একদম ডাউন করে দেয়। এইরকম অবস্থায় কহলে আমরা যে খরচ, এই খরচের টাকায় আমাদের উঠবে না। আমরা সরকারের কাছে আবেদন বিরোধীভাবে যে আমাদের কলেজটা সিস্টেমটা করে দেয়, এরকম যেভাবে যে মুড়ি কাটা পেঁয়াজটা রাখতে পারি, আর ইন্ডিয়ান এলসিটা যেন বন্ধ করে দেয় এই 3 মাসের জন্য। এবছর 4065 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং এর উৎপাদন যথেষ্ট ভালো। কৃষকেরা আশানুরূপ ফলাফল পেয়েছে এবং আমরা মনে করি সারা দেশে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণে মাদারীপুরের কৃষিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎপাদন এলাকা চিহ্নিত করে সংরক্ষণাগার নির্মাণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনা এবছর সরিষার আবাদ বেড়েছে 2.5 গুণ। তবে নিজের সরিষা খেতে অস্থায়ীভাবে ব্যতিক্রমী কফি শপ গড়ে আলোচিত হয়েছেন সদর উপজেলার মিন্টু মিয়া নামে এক বিদেশ ফেরত যুবক। সহকর্মী জিয়াউর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত আব্দুল্লাল মারুফের রিপোর্টে। নেত্রকোনার বিস্তৃত মাঠ জুড়ে বর্তমানে রাজত্ব করছে হলুদ সরিষা। সরিষা খেতে উঠছে রং বেরঙের প্রজাপতি আর মৌমাছি। এমন অপরূপ দৃশ্য উপভোগ করতে সৌন্দর্য পিপাসু মানুষ ছুটছেন এখানে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। পরিমাণে এবার আমরা আরো বাড়াই দিছি, আরো বেশি করে হইতেছে। আর শুধু আমি করে না, সারা দেশের মানুষ এই সরিষার দিকে উদ্বুদ্ধ হয়েছে। যারা গেছে এবার 1% সরিষা 1 কাঠা জমিতে সরিষা করছিল, এবার তারা 3 কাঠা 4 কাঠা জমিতে সরিষা লাগাইছে। এদিকে নিজ বাড়ির সামনে 60% জমিতে সরিষা চাষ করে সেখানে অস্থায়ীভাবে কফি শপ করে আলোচিত হয়েছেন সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের মিন্টু মিয়া। ক্ষেতের মাঝে দর্শনার্থীদের বসার জন্য বসিয়েছেন চেয়ার ও ছাতা। তার এই কফি শপে সকাল বিকাল ছুটে আসছেন স্থানীয় সহ দূর দূরান্তের নানা বয়সী মানুষ। আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা। এর মধ্যে আমি এখানে চা কফি খেতে পাচ্ছি। আমরা এখানে সবাই নিয়ে আসছি, একটা ভালো একটা পরিবেশে বসে কিছু চা খাইলাম, সময় কাটাইলাম। একদিকে সরিষা ক্ষেতের যে ফুলের গন্ধ, পাশে চার আড্ডা, আর এই পাশে আবার দিগন্ত জোড়া মাঠ। অভিনব এ উদ্যোগে আলোচিত হয়ে লাভের দেখাবে উচ্ছ্বসিত মিন্টু মিয়া। এমন ভাবে মানুষ আসা যাওয়া করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মানে বলার বাহিরে। কফি হাউস আগেই ছিল, আর এখন ইনকাম একটু বেশি হচ্ছে। ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সদর উপজেলায় একজন কৃষক ভাই এরকম একটি ভূমিকা নিয়েছেন যে তার সরিষা আবাদি জমির পাশে যেহেতু সুন্দর একটি পরিবেশ আছে, সেখানে ভিজিটর যারা আসেন দেখার জন্য, ছবি তোলার জন্য, তাদের বিনোদনের জন্য আলাদাভাবে উনি একটি ব্যবস্থা করেছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এবছর নেত্রকোনার 10টি উপজেলায় 13,050 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 15 মাসের বেশি সময় ধরে চলা নাটকীয় তাণ্ডবের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার এই তথ্য নিশ্চিত করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। চুক্তিতে সম্মত হওয়ার পর ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথও খুলবে। আরও জানাচ্ছেন আফরিন মৌ। 460 দিন অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডবের পর মুক্তির অপেক্ষায় গাজাবাসী। 15 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার পর ফোন করে ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। গণমাধ্যমের বরাতে জানা যায় প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বেসামরিকদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরতে যেতে দেওয়া হবে। এছাড়া প্রতিদিন 600 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেবে নেতানিয়াহু প্রশাসন।
প্রথম ধাপ বাস্তবায়ন শুরুর 7 দিন পর মিশরের সঙ্গে রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। মিশর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে তাদের উপস্থিতি হ্রাস করবে এবং চুক্তি কার্যকর হওয়ার 50তম দিনের মধ্যে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। ওই আলোচনা সফল হলে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি। এরপর ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধাপের বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়নি। তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর এবং গাজা পুনর্গঠন শুরু হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে যুদ্ধবিরতির পর কে গাজা পরিচালনা করবে তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যদিও গাজা যুদ্ধে ইসরায়েল সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাগ্রস নামে অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ হাতে পেল ইরান নৌবাহিনী। গোয়েন্দা নজরদারি ও সাইবার কার্যক্রম পরিচালনায় অনন্য মাত্রা যোগ করবে জাহাজটি। ইতোমধ্যেই জাহাজটিকে সমুদ্রের জাগ্রত চোখ হিসেবে উল্লেখ করেছেন দেশটির নৌবাহিনী প্রধান। নীরব দাসের রিপোর্টে বিস্তারিত। উসমান সাগরের বন্দর এলাকা কোনারকের নীল জলে ভাসছে ইরানের নতুন গোয়েন্দা জাহাজ। আধুনিক সরঞ্জামে সুসজ্জিত জাহাজটি স্থানীয় সময় বুধবার হাতে পায় ইরান নৌবাহিনী, যার নাম দেয়া হয়েছে জাগ্রস। নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি জানান, জাহাজটি গভীর সমুদ্রের বুকে জাগ্রত চোখের মতো, যা ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী ও নৌবাহিনীকে প্রযুক্তিগত দিক থেকে আরও সমৃদ্ধ করেছে। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, জাহাজটি নির্মাণ করে ইরানিয়ান নেভাল ডিফেন্স ইন্ডাস্ট্রি। তাদের দাবি, জাহাজটির প্রতিটি অংশই নিজেদের তৈরি। সমুদ্রের বুকে গোয়েন্দা তৎপরতা বাড়াতে জাগ্রসে যুক্ত করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ও অত্যাধুনিক সাইবার প্রযুক্তি, যা ব্যবহার করে শত্রুর পদক্ষেপের উপর নজরদারি বাড়ানো যাবে। সঙ্গে রয়েছে অস্ত্রসজ্জিত একটি সামরিক হেলিকপ্টার। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নৌবাহিনীর এ অর্জনকে দূরদর্শী চিন্তার সুফল হিসেবে আখ্যা দেন। তবে ইরানের সামরিক খাতে নতুন সরঞ্জাম যুক্তের খবর এবারই প্রথম নয়। আকাশ সীমায় নিজেদের সক্ষমতা বাড়াতে বছরের শুরুতেই সামরিক বাহিনীতে 1000 নতুন ড্রোন যুক্ত করে তারা। এছাড়া সার্বভৌমত্ব এবং নিরাপত্তায় সামরিক খাতে ব্যয় 200% বাড়ানোর ঘোষণাও দেয় তেহরান। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর ক্রিকেট। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বন্দরনগরীর প্রথম ম্যাচে দুপুর 1টায় মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা 6:30টায় স্বাগতিক চিটাগাং কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঢাকা ও সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বেও ব্যাটে বলে দর্শকদের মন ভরানোর প্রত্যাশা ক্রিকেটারদের। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। গত 30 ডিসেম্বর মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে শুরু হবে 16 জানুয়ারি। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে দুপুর 1টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আসরে 6 ম্যাচের 3টিতে জয় ও 2টিতে হার নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে সাজানো ফরচুন বরিশালের লক্ষ্য টেবিলের তলানিতে থাকা ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার। এদিকে আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস আছে দুর্দশায়। 7 ম্যাচের 6টিতেই হেরেছে সাকিব খানের দল। শেষ ম্যাচে রেকর্ড জয়ের পর এই ম্যাচে নিজেদের ভাগ্য বদলাতে মরিয়া লিটন মুস্তাফিজরা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস। 4 ম্যাচের 3টিতে টানা জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহাম্মদ মিথুনের দল। জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের ভেন্যুতে জয় পেতে চায় বন্দরনগরীর দলটি। সময়টা ভালো যাচ্ছে না টানা জয় দিয়ে আসর শুরু করা খুলনা টাইগার্সের। সিলেট পর্বের ব্যর্থতায় ব্যাকফুটে মিরাজের দল। ঢাকার পর্বের প্রথম 2 ম্যাচে জয় পেলেও সিলেট পর্বে টানা 3 ম্যাচ হেরেছে খুলনা। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের 4-এ। গেল ম্যাচে টেবিল টপার রংপুরের বিপক্ষে তীরে এসে তরি ডোবে মিরাজ ইমরুলদের। তাই সামনের ম্যাচে ভেন্যু বদলের সাথে ভাগ্যরও বদল আনতে চায় রূপসাপাড়ের দলটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।